ভারতীয় সংবাদ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে যে ভুয়া খবর, এটার প্রতিবাদ আমাদের দেশের আইএসপিআর করছে। কারণ একসময় তো আমরা আ শেখ হাসিনা শাসনামলের সময় শুনতাম যে আমাদের সেনাবাহিনী এবং আইএসপিআর এরা ভারতীয় সেনাবাহিনীকে ভয় পায় বা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে তারা ভয় পায়। এ ধরনের কথাবার্তা তো একসময় আমরা শুনতাম। তো সেখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা যে এখন সাহসিকতার সাথে ভারতীয় অপপ্রচারের জবাব দিতে পারছে, এটা কিন্তু মানে আমাদেরকে কিন্তু অনেক স্বস্তি দেয়, শান্তি দেয় যে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো অবস্থায় পৌঁছে গিয়েছি বা আমাদের সেনাবাহিনী তারা যে প্রতিবাদ জানাতে পারছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমাদের দেশেরই কিছু অংশ তাদের কাছে এই বিষয়গুলো আসলে ভালো লাগছে না। এবং বিশেষ করে ইকবাল করিম ভূঁইয়া এবং ইকবাল করিম ভূঁইয়ার যারা উত্তরসূরি রয়েছেন, তাদের অনেকের কিন্তু এতে গা জ্বলে। এবং তারা দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে বাঁকা চোখে দেখে। বা তারা ওই ভারতীয় বাহিনীর পক্ষেই ইনিয়ে বিনিয়ে নানা ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করে। এই সবগুলো বিষয় নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ সাকিব। আহ, একটা সমসাময়িক প্রসঙ্গে আলাপ করার জন্য আমাকে ডেকেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে একটা সময় আর বর্তমান সময় দুটোর মধ্যে অনেক তফাৎ। শেখ হাসিনার আমলে বাংলাদেশ কথা বলতো ভারতের মুখ দিয়ে। এখন কিন্তু সেই বাংলাদেশটা নাই। এখন বাংলাদেশের এমন একজন শাসক বাংলাদেশকে শাসন করছেন, যিনি সারা পৃথিবীতে সমাদৃত, প্রফেসর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব। তো এখন ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হচ্ছে। তো সেই সেনাবাহিনী ভারতকে হিসাব করার তো কোনো কারণ নেই, যে কারণে তারা ভারতীয় সেনাবাহিনী ভারত আমাদের সম্বন্ধে যে অপপ্রচারগুলো চালাচ্ছে তার জবাব, সঠিক জবাব আইএসপিআর দিয়েছে। তো এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। বিকজ আমরা তো ভারতের থেকে দুর্বল নই, আমরা সামরিক শক্তিতে কিন্তু ভারতের থেকে শক্তিশালী। এটা আপনারা যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, আমাদের সেনাবাহিনী পেশাদার সেনাবাহিনী, এবং আমাদের সমস্ত বাঙালি অফিসাররা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার। আপনি ভারতের সেনাবাহিনীতে যদি দেখেন, আপনি পাবেন বা ধরো কেরালার লোক, আপনি পাবেন মহারাষ্ট্রের লোক, আপনি পাবেন পশ্চিম বাংলার লোক, আপনি পাবেন বিহারের লোক। বিভিন্ন সম্প্রদায় মিলে ওদের একটা বাহিনী তৈরি হয়েছে। তো ওদের সবার সাথে সবার কিন্তু মনের মিল নাই। আর আমাদের আর্মি কিন্তু সব আমাদের এই আমাদের বাংলাদেশেরই। তো এরা দেশের সার্বভৌমত্বের ব্যাপারে সাংঘাতিক এক। তো যে কারণে আপনার ভারত বাংলাদেশ আর্মিকে সিম্পল ভয় পায়। ভারত বাংলাদেশ সেনাপ্রধানকে, বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে ভয় পায়। কারণ যে ওয়াকার শেখ হাসিনার আত্মীয় হওয়ার পরেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় উনি কোনো আপোষ করেনি। উনি যদি, আমি বলবো, জেনারেল ওয়াকার যদি চাইতেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, কোনো আন্দোলন, কোনো শক্তি শেখ হাসিনাকে নামাতে পারতো না। এবং এইটা হয়েছে জেনারেল ওয়াকারের দেশপ্রেম, জেনারেল ওয়াকারের পেশাদারিত্ব, জেনারেল ওয়াকারের ফৌজের উপরে কমান্ড। এই কারণে ছাত্র জনতার অভ্যুত্থান সফল হয়েছে, শেখ হাসিনাকে পালাতে হয়েছে। এবং এখানেই ভারতের সমস্যা। ভারত যদি দেখতো যে ওয়াকার তাদের ফোল্ডে আছে, তাহলে কিন্তু তারা এই ধরনের নিউজ করতো না। এই ধরনের নিউজ করে মানুষকে অশান্ত করার একটা প্রক্রিয়া চেষ্টা করছে, যাতে বাংলাদেশে আরেকটা আন্দোলন সংগঠিত হয়, যাতে বাংলাদেশে আরেকটা কেওয়াস তৈরি হয়, যাতে এখনো তো ধরেন শেখ হাসিনা পন্থী কিছু অফিসার আছে যারা, বা রিটায়ার্ড শেখ হাসিনা পন্থী কিছু অফিসার আছে যারা চায় আবার হাসিনাকে ফেরত আনতে। তারা এই কর্মকাণ্ডগুলো করছে। এখানে আপনি ইকবাল করিম ভূঁইয়ার কথা যে বললেন, ইকবাল করিম ভূঁইয়া, আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি কি বলতে পারবে যে উনি খুনের সাথে জড়িত ছিল না? ইকবাল করিম ভূঁইয়া যখন সেনাপ্রধান ছিলেন তার সময়ে আমি গুম হয়েছি। ইকবাল করিম ভূঁইয়া, আমি গুম হয়েছি ইকবাল করিম ভূঁইয়া যখন সেনাপ্রধান ছিল।
ইকবাল করিম ভূঁইয়া যখন উনি ঘাটাইলের জিওসি, তখন উনি একবার একটা হাতির উপরে উঠেছিল। তো উনি হাতির উপর দিয়ে পড়ে গেছে। এই পড়ে গেল কেন, এটা ওনার ব্যর্থতা, কিন্তু ওই হাতির মাহুতকে উনি শাস্তি দিছে। ইকবাল করিম ভূঁইয়া হলো এই জিনিস, উনি নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। ইকবাল করিম ভূঁইয়াকে সেনাপ্রধান হওয়ার জন্য যে দুইজন অফিসার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা তদবির তদবির করেছিল, তার মধ্যে একজন ছিল চৌধুরী হাসান সারওয়ার্দী, আরেকজন ছিল মেজর জেনারেল জাহিদুর রহমান। উনি আর্মি চিফ হয়ে প্রথমে এই দুইজনকে সাইজ করছে, এবং যখন 12ই জানুয়ারি 2015-তে একটি লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি হলো, সবাই ধরে নিয়েছিল জেনারেল জাহিদুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল করা হবে। কিন্তু উনি সেটা না করে, ইকবাল করিম ভূঁইয়া সেটা না করে, উনি ওই সময় 24 পদাতিক ডিভিশনে, মানে চিটং এর যে জিওসি ছিল জেনারেল সাজ্জাদ, তার শেষ দিন, একদম শেষ দিনে তাকে লেফটেন্যান্ট জেনারেল করে জিওসি আরডকে পোস্টিং দেয়। এবং ওই একদিন জেনারেল সারওয়ার্দী বিনা বেতনে বাংলাদেশ আর্মিতে কর্মরত ছিল, শুধুমাত্র ইকবাল করিম ভূঁইয়া তার ব্যক্তি স্বার্থ একটি কাজ করার জন্য। তো এই রকমের লোক এখন সাফাই গাচ্ছে। তো ইকবাল করিম ভূঁইয়া বলুক যে উনি গুম খুমের সাথে জড়িত ছিল কিনা, তাহলে আমি তো একদম ওয়েল নোন আর্মিতে টপ র্যাঙ্কিং, কারণ আমি যখন সেনাপ্রধানদের সাথে চলি, যেমন জেনারেল নুরুদ্দিন খান সাহেব যখন সেনাপ্রধান ছিল, তখন আমার জীবনের প্রথম ব্যবসা শুরু করি জেনারেল নুরুদ্দিন খান সাহেবের সাথে। তো আমি সেনাপ্রধানদের সাথে মিশি ওই সময় থেকে। তখন ইকবাল করিম ভূঁইয়া কি ছিল, হয়তো একটা মেজর ছিল। তো সে ইকবাল করিম ভূঁইয়া তো আমার সাথে কথা বলতে আসুক, আমি দেখায় দেব যে ইকবাল করিম ভূঁইয়া যে কি ছিল, আর জেনারেল ওয়াকারের কি অবদান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। জেনারেল ওয়াকার একদম আরেকজন জেনারেল নুরুদ্দিন খান 90 সালে হোসেন মোহাম্মদ এরশাদের সাথে বলেছিল যে না, আপনাকে গণতন্ত্র ফিরাই দিতে হবে, ইলেকশন দিতে হবে। ঠিক তদ্রূপ কাজটি সাকিব জেনারেল ওয়াকার সাহেব করে দিয়েছে, যে কারণে আপনি আজকে আমরা এই যে কথা বলতে সাহস পাচ্ছি, এই যে কথাগুলো বলতে সাহস পাচ্ছি কেন, আজকে জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান, আজকে জেনারেল ওয়াকার আছে দেখে আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু মামলা হচ্ছে না, আজকে ডিজিএফআই কাউকে ধরে নিয়ে যাচ্ছে না। তো এই জন্য ভারতীয় যে মিডিয়াগুলো অপপ্রচার করছে, তারা আইকেবির মতো লোকদেরকে প্রমোট করার চেষ্টা করছে, যাতে ডাক্তার ইউনূসকে সরিয়ে আইকেবিদের মতো লোককে এই প্রধান উপদেষ্টা বানাতে পারে, যাতে ভারত আবার বাংলাদেশটাকে নিজেদের মতন করে নিতে পারে। এবং যেটা এক্ষেত্রে কি তাহলে জেনারেল ওয়াকারই তাদের একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অফকোর্স জেনারেল ওয়াকারই তো বাংলাদেশের সার্বভৌমত্বের এখন রক্ষা কবচ। এবং উনি তো ভারতের সাথে আঘাত করেনি, কারণ উনি তো শেখ হাসিনার আত্মীয়, এটা তো স্বীকার করবেন। জি, জেনারেল ওয়াকার যে শেখ হাসিনার আত্মীয়, এটা তো আপনারা স্বীকার করবেন, রাইট? জি অবশ্যই। হুম। কিন্তু উনি কিন্তু ওনার আত্মীয়কে ফেভার করেনি। বাংলাদেশ মিলিটারি যদি চাইতো, তাহলে শেখ হাসিনা পালিয়ে যেতে হতো না, শেখ হাসিনাই ক্ষমতায় থাকতে পারতো। কিন্তু জেনারেল অনেক আজিজ রক্তের উপর দিয়ে থাকতে হতো। হাজার, হাজার মানুষ নিহত হতো। কিন্তু ডাজন্ট সেনাবাহিনী সেই ম্যাটার, পথে হাঁটেনি। ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার, থাকতো তো। রক্ত তো এর আগেও দিছি, আমরা রক্ত দিয়েছি না? জাল আজিজের সময় কি রক্ত যায়নি? ইকবাল করিম ভূঁইয়ার সময় কি রক্ত যায়নি? আজকে ইকবাল করিম ভূঁইয়া বলতেছে 14 সালের নির্বাচনে সেনাবাহিনীর কোনো দায়িত্ব ছিল না। আরে হোসেন মোহাম্মদ এরশাদ তো আটকায় সিএমএইচ এ তোমরাই রাখছো। তুমি বলতা যে না, আমি সিএমএইচ এ হোসেন মোহাম্মদ এরশাদকে রাখবো না। আপনাদের খেয়াল আছে কি না সাকিব, যে যে 14 নির্বাচনের সময় হোসেন মোহাম্মদ এরশাদকে সিএমএইচ এ বন্দি করে রেখে তার জি, হাত দিয়ে ইলেকশন করানো হয়েছিল। জি, আজকে জেনারেল সারোয়ার্দী পিএনজি দেখা তার চিকিৎসা সেনানিবাসে পায় না, সিএমএইচ এ পায় না। ওই দিন যদি ইকবাল করিম ভূঁইয়া বলতো প্রধানমন্ত্রীকে যে আমরা ক্যান্টনমেন্টে আমি একে রাখবো না, আমার সিএমএইচ এ আমি হোসেন মোহাম্মদ এরশাদকে রাখবো না, কেন সেদিন উনি বলেননি?
তার কারণ উনি চেয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকুক, তাহলে এবং উনিও ওই যে এতগুলো আসনে যে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতায়ে যে একটা মানে অবৈধ নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়ার যে একটা বাসনা তার মধ্যে মানে চেপে বসলো। ওটার ফলেই কিন্তু ১৮ এবং ২৪ এ সে হ্যাঁ, কারচুপি করতে পারল। অতএব এই যে হ্যাঁ, কারচুপি করার যে একটা গ্রাউন্ড ওয়ার্ক এটা কিন্তু ইকবাল করিম ভূঁইয়ার নেতৃত্বে অফকোর্স, ২০১৪ তে সংগঠিত হয়। এবং যার অফকোর্স। পুরস্কার হিসেবে তাকে পরবর্তী সময়ে আপনার পাওয়ার প্ল্যান্ট দেয়া হয়েছে। আরো কত সুযোগ সুবিধা সে বাগিয়ে নিয়েছে। শুধু পাওয়ার প্ল্যান্ট কেন, সে ইউনিভার্সিটি, সে পেট্রোল পাম্প, তার এলাকায় একটা মিনি বঙ্গভবন বানানো আছে তার বাড়িতে। এমন কিছু নাই যেটা নাই। তারপরে সে পাওয়ার প্ল্যান্ট, উনি পাওয়ার প্ল্যান্ট পাবে কেন? আমি তো পাওয়ার প্ল্যান্ট পাই নাই। উনি উনি কেন ইউনিভার্সিটির পারমিশন পায়? কই আমি তো পাই নাই, বা আপনি তো পান নাই। আমরা পাইছি কি মামলা। আমরা কাছে প্রচুর মামলা। আমাদের ঘরবাড়ি দখল করে ফেলাইছে। হ্যাঁ? আর আমার গুমটার ব্যাপারে ইকবাল করিম ভূঁইয়া জবাব দিক না। আমি যে গুম হয়েছিলাম, ইকবাল করিম ভূঁইয়া কি এই দায় এড়াতে পারে? ইকবাল করিম ভূঁইয়া কি বলবে যে আমি গুম না হলে উনার ভয় পেয়েছিল যে হাসান সরওয়ার্দী হয়তো সেনাপ্রধান হয়ে যেতে পারে। সুতরাং এদেরকে সরাও। আমি ওপেন বললাম। আপনি জিজ্ঞেস করবেন। আচ্ছা কিন্তু এই যেই জেনারেল ওয়াকারুজ্জামান যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে ৪ তারিখে আপনি জানেন সে কিন্তু আত্মগোপনে ছিল। কারণ তার ইয়েস, জীবনের প্রতি একটা আশঙ্কা ছিল। হ্যাঁ, এইভাবে রিস্ক নিয়ে ৫ তারিখে তিনি অভ্যুত্থানের সফলের ক্ষেত্রে একটা ভূমিকা রাখলেন। নিজের জীবনের উপর দিয়ে তার একটা ঝুঁকি ছিল। অথচ তাকে এখন হেয় প্রতিপন্ন করা হচ্ছে নানাভাবে। অন্যদিকে ইকবাল করিম ভূঁইয়াকে বলা হচ্ছে যে সে আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক। কারণ কি? সে তার Facebook প্রোফাইলটাকে নাকি লাল করছিল। এইটার হ্যাঁ। একটু ব্যাখ্যা দেন আপনি। শোনেন, ই আমাদের ৫ তারিখে আমাদের যে সরকার পরিবর্তন হলো, শেখ হাসিনা পালিয়ে গেল। এইটা কিন্তু আমরা আপনার জুলাই মাসের ২৮-২৯ তারিখেই মোটামুটি আমরা, নিশ্চয়ই আপনার খেয়াল আছে কারণ আমাদের আলোচনা হতো এইগুলো নিয়ে। আমরা জি, তো অনলাইনে আলোচনা করতাম না। আমরা তো টেলিফোনে আমরা আলোচনা করতাম। জি। আমরা তো তখনই বলতাম যে এবার আর সরকার টিকবে না। তাহলে আমরা যদি বুঝি, তাহলে ভারতের গোয়েন্দা সংস্থা এটা তারাও খুব ভালোভাবে বুঝে গিয়েছিল। তো তারাই তখন তাদের প্লান্টেড বা ইকবাল করিম ভূঁইয়াকে বলেছে যে আপনি আপনার প্রোফাইলটাকে লাল করে দেন। যাতে বুঝে যে ইকবাল করিম ভূঁইয়ার প্রোফাইল লাল করায় কি সরকার টেকা আর জিতা ডিপেন্ড করে নাকি ভাই? রিটায়ার্ড জেনারেলের কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত কাজের র‍্যাংক ব্যাচ আছে ততক্ষণ পর্যন্ত তার দাম। তো ইকবাল করিম ভূঁইয়ার দামটা আছে কি এখন? উনি সুন্দর, সুন্দর লিখতেছে। তখন এর ইনস্ট্রাকশনেই উনি উনার প্রোফাইলটা শুধু লাল করেছে। উনি কি একটি শব্দ লিখেছে এই ছাত্রদের আন্দোলনের পক্ষে? উনি একটি শব্দ কোথাও লিখেছে? ছাত্রদের আন্দোলনের পক্ষে, তারপরে ছাত্র জনতার পক্ষে, ব বা উনি কি একবারের জন্য ক্ষমা চেয়েছে? যে বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে যখন বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়, তখন উনি কিউএমজি হিসাবে সমস্ত ঘটনাগুলো ঘটাইছে। তো এইটার জন্য কি উনি ক্ষমা চাইছে জাতির কাছে? যে আমরা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি থেকে আমরা বেগম জিয়াকে যে উচ্ছেদ করেছি এটা আমাদের ভুল হয়েছে। আমি ভুল করছি। আমি কিএমজি ছিলাম। এটা আমার দায়িত্ব ছিল। আমি মামলা কনটেস্ট করাইছি। আমি করাইয়া খালেদা জিয়াকে উচ্ছেদ করিয়েছি। জবাব কই? ইকবাল করিম ভূঁইয়া এই জবাব দিতে পারবে? আমি তো বলব জেনারেল ওয়াকার। আপনি দেখেন জেনারেল ওয়াকার কতটা পেশাদার। বেগম খালেদা জিয়া এদেশের আপামর জনগণের একজন নেত্রী। উনি ৩ বারের প্রধানমন্ত্রী। উনি অসুস্থ, উনি বিদেশে চিকিৎসা যাবে। জেনারেল ওয়াকার কিন্তু তার বাড়িতে যেয়ে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিয়ে এসছেন। এবং এইখানেই ভারতের গাত্রদাহ যে বিএনপি তো ক্ষমতায় আসবে, জেনারেল ওয়াকার হয়তো ভবিষ্যতে আরো উপরে যাবে। তো একে এ ভারতের সাথে বেইমানি করছে, সুতরাং জেনারেল ওয়াকারকে কিছু হইতে দেওয়া যাবে না, জেনারেল ওয়াকারকে সরাইতে হবে। এই জন্য জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এগুলো। আপনি কি জিনিসটা বুঝতে পারছেন? এটা শুরু হয়েছে কিন্তু আপনার শেখ হাসিনাকে যখন সে শেল্টার দেয়নি, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার বাসায় যেদিন উনি গেল, সেদিন থেকে কিন্তু ওনার বিরুদ্ধে আদা জল খাইয়া লাগছে সবাই। আর উনি বেগম জিয়ার বাসায় গেছে কারণ বেগম জিয়ার অনেক পরিচয়ের মধ্যে একটা কিন্তু
সাবেক সেনাপ্রধানের স্ত্রী, এবং উনি 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 এই সমস্ত হিসাব করেই তো উনি বেগম খালেদা জিয়ার বাসায় গেছে। তার আগে সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়া অসুস্থ, তারপরও জেনারেল ওয়াকারের বিশেষ অনুরোধে এবং ডাক্তার ইউনূস সাহেবের আগ্রহে খালেদা জিয়া সেনাকুঞ্জে উপস্থিত হয়েছিলেন। তো ভারতের গাত্রদাহ এখানে, এবং যারা ভারতের ট্যাবলেট খাইয়া বাংলাদেশি সাইজে কথা বলে, তারাও ওই একই কাহিনী করতেছে।